শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কিসের লজ্জা গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। পুনায় আসার ৩-৪ বছর পরে একটি লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং তার বিচিত্র ব্যবহার দেখে আমি অবাক হয়েছিলাম। হয়তো অবাক হবার কিছু নেই, অনুরূপ অবস্থায় পড়লে আমিও এইরূপ ব্যবহার করতাম। যতদূর মনে পড়ছে লোকটির নাম ছিল রামবিনায়ক যোশী, সংক্ষেপে রাম যোশী, জাতিতে ব্রাহ্মণ। পুনায় আমার প্রথম মারাঠি বন্ধু ছিলেন শ্রীযুক্ত ডিকে। আমার চেয়ে বয়সে বড় ছিলেন, এখন দেহরক্ষা করেছেন। যতদিন সচল ছিলেন সুবিধা পেলেই আমার বাড়িতে আসতেন, আমিও সুবিধা পেলে তার বাড়িতে যেতাম। দুটো বাড়ির মধ্যে ব্যবধান ছিল আন্দাজ 1/2 মাইল। শ্রীযুক্ত ডিকের বাড়িটি ছিল দোতলা। উপরতলায় তিনি থাকতেন, আর নিচের তলায় যিনি ভাড়াটে ছিলেন তার নাম রাম যোশী। যখনই শ্রীযুক্ত ডিকের কাছে যেতাম দেখতাম রাম যোশী সদর দরজার সামনে টুল পেতে বসে খবরের কাগজ পড়ছেন। লোকটির বয়স হয়েছে, থলথলে মোটা গোছের শরীর। তার গৃহিণীকেও দেখেছিলাম, রোগা লম্বা ধরনের মহিলা, এককালে সুন্দরী ছিলেন, এখন শুষ্ক বংশদণ্ডে পরিণত হয়েছেন। বাড়িতে ছেলেপুলে কেউ চোখে পড়েনি। আমি এলেই রাম যোশী খবরের কাগজের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতেন। কি দেখতেন ভগবান জানেন। পুনায় এসে লক্ষ্য করেছি ভিন্ন প্রদেশের লোক সম্বন্ধে মারাঠিদের কৌতূহলের অন্ত নেই, তবে তারা গায়ে পড়ে কারোর সঙ্গে ঘনিষ্ঠতাও করতে চায় না। একদিন কথার ছলে শ্রীযুক্ত ডিকে রাম যোশীর কথা বলেছিলেন। রাম যোশী পোস্ট অফিসের কর্মচারী ছিলেন, সম্প্রতি রিটায়ার করেছেন। তার 2 ছেলে পুনার বাইরে চাকরি করে। মেয়েটির বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী একা একা থাকেন। রাম যোশী সম্বন্ধে এটুকুই জানা ছিল। তারপর আমার বন্ধু মারা গেলেন, আমার ওদিকে যাওয়া বন্ধ হলো। রাম যোশীরও কথাও আর মনে রইল না। একদিন সান্ধ্য ভ্রমণের পর বাড়ি ফিরছি, দেখলাম আমার ফটকের কাছে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে চিনতে পারলাম না। সে সামনে ঝুঁকে বিনীতভাবে নমস্কার করলো, থেমে থেমে জড়িয়ে জড়িয়ে বলল, আমাকে আপনি চিনতে পারবেন না, আমি ডিকে সাহেবের বাংলার নিচের তলায় থাকি, আমার নাম রামবিনায়ক যোশী। তখন চিনতে পারলাম লোকটির চেহারা খারাপ হয়ে গেছে, চোখে একটা ব্যাকুল বিহ্বল ভাব। আশ্চর্য হয়ে ভাবলাম, কি চান রাম যোশী। ফটকের ভিতর দিকে চেয়ার পাতা ছিল, রাম যোশীকে নিয়ে গিয়ে বসালাম। বললাম, কি ব্যাপার বলুন তো, কিছু দরকার আছে কি? রাম যোশী চেয়ারের প্রান্তে বসে ঘাড় নিচু করে রইলেন, লজ্জায় যেন ভেঙে পড়ছেন। ঘাড় না তুলে জড়িয়ে জড়িয়ে বললেন, আমি বড় বিপদে পড়ে এসেছি। ডিকে সাহেবের কাছে শুনেছিলাম আপনি জ্ঞানী ব্যক্তি। আমি কত বড় জ্ঞানী ব্যক্তি তা আমিই জানি, কিন্তু ব্যাপার কি? রাম যোশী বিপদে পড়ে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে না গিয়ে আমার মতো সম্পূর্ণ অপরিচিত জ্ঞানী ব্যক্তির কাছে এলেন কেন? সতর্কভাবে জিজ্ঞাসা করলাম, কি বিপদ? রাম যোশী আর ঘাড় তোলেন না, কথাও বলেন না। শেষে অবরুদ্ধ স্বরে বললেন, আমার স্ত্রী। চকিত হয়ে বললাম, আপনার স্ত্রী? এবার রাম যোশী জোর করে ঘাড় তুললেন, ঝোঁক দিয়ে দিয়ে বলতে লাগলেন, হ্যাঁ, আমার স্ত্রী। 30 বছর আমাদের বিয়ে হয়েছে, 3টি সন্তানের মা। আমি জানি তার মতো সুশীলা সাধ্বী স্ত্রী হয় না, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুদিন থেকে
কি হয়েছে জানি না, তিনি তার রাগ ভীষণ বেড়ে গেছে, আমাকে অশ্লীল গালাগালি দিচ্ছেন, অশ্লীল কথা বলছেন। বাবুজি, তিনি জীবনে কখনো অশিষ্ট কথা বলেননি, কিন্তু এখন। এবার আমি লজ্জায় অধোবদন হলাম, ক্ষীণ কণ্ঠে বললাম, কিন্তু এ বিষয়ে আমি কি করতে পারি? রামজোশী বললেন, আপনি জ্ঞানী লোক, নিশ্চয়ই এর প্রতিকার জানেন। বাবুজি, আমি বড় মনকষ্টে আছি, আপনি আমাকে উদ্ধার করুন। আমি আরো দিশাহারা হয়ে গেলাম। এটা কি রোগ? আর যদি রোগই হয়, আমি তার প্রতিকার কি জানি? ফ্যাল ফ্যাল করে রামজোশীর মুখের দিকে চেয়ে রইলাম। তিনি হাতের আস্তিনে চোখ মুছে বললেন, বেশি কি বলবো বাবুজি, আমার স্ত্রী বলছেন আমার ছেলে মেয়েরা আমার নয়। লজ্জায় শিউরে উঠলাম। বৃদ্ধ বয়সে ভদ্রলোকের একই বিড়ম্বনা। বুঝতে পারলাম কেন তিনি নিজের আত্মীয় স্বজনের কাছে না গিয়ে আমার কাছে এসেছেন। আমি বিদেশি, আমার কাছে তার লজ্জা কম। নিজের আত্মীয় স্বজনকে প্রাণ গেলেও তিনি এ কথা বলতে পারতেন না। রামজোশী আবার বললেন, বাবুজি, আপনি একটা উপায় খুঁজুন, নিশ্চয়ই আপনি এর দাবাই জানেন। এ একটা রোগ। আমার স্ত্রী রোগের মুখে মিথ্যে কথা বলছেন। তার স্বভাব আমি জানি, এ সব মিথ্যে কথা। হঠাৎ মনে পড়ে গেল, হোমিওপ্যাথি চিকিৎসার বই নিয়ে নাড়াচাড়া করা অভ্যাস আছে। মনে পড়ল কোন একটা ওষুধে এই রকম লক্ষণ দেখেছি। কি নাম ওষুধটার? হায়োসায়ামাস। কিন্তু আমি বাড়িতে যে ছোট্ট হোমিও ওষুধের বাক্স রাখি, তাতে হায়োসায়ামাস নেই। অত তেজালো ওষুধ আমার দরকার হয় না। পারিবারিক ব্যবহারের জন্যে নক্স ভূমিকা, পলসেটিলাভ, বেলেডোনা, সালফার এইরকম সাদা সিধে ওষুধই যথেষ্ট। আমি রামজোশীকে বললাম, দেখুন, আমার মনে হয় হোমিওপ্যাথি শাস্ত্রে এর দাওয়াই আছে, আপনি বরং একজন হোমিও ডাক্তারের কাছে যান। তিনি ব্যাকুল হয়ে বললেন, কিন্তু আমি যে হোমিও ডাক্তার কাউকে চিনি না। আমি চিনি, তুলসী বাজারের মোড়ে ডাক্তার জিবি 60-এর হোমিও ডাক্তারখানা আছে। আমি মাঝে মাঝে ওষুধ কিনতে সেখানে যাই। ডাক্তার 60-এর সঙ্গে মুখ চেনাচিনি আছে। সেই কথা রামজোশীকে বললাম। তিনি প্রথমে গাঁইগুই করলেন, স্বজাতীয় ডাক্তারের কাছে যাবার ইচ্ছে নেই। শেষ পর্যন্ত রাজি হলেন। আমার হাত ধরে মিনতি করে বললেন, আপনি সঙ্গে চলুন, আমি একা যেতে পারবো না। রাত হয়ে গেছে, কিন্তু উপায় কি? রামজোশীকে নিয়ে ডাক্তার 60-এর ডাক্তারখানায় গেলাম। দুজনের পরিচয় করিয়ে দিয়ে চলে এলাম। আসার সময় রামজোশী কৃতজ্ঞতায় গলদস্রু হয়ে বললেন, ধন্যবাদ বাবুজি, বহুত বহুত শুক্রিয়া। 3 দিন পরে রামজোশী আবার আমার বাড়িতে এলেন। আজ তার মুখ বেশ প্রফুল্ল। বললেন, ওষুধ ধরেছে। ডাক্তার 60 ভারী বিচক্ষণ লোক, উনি কাউকে কিছু বলবেন না। তারপর মাসখানেক রামজোশীর আর দেখা নেই। একদিন বিকেলবেলা ডাক্তার 60-এর ডাক্তারখানায় ওষুধ কিনতে গেছি। ডাক্তার আমার দিকে চেয়ে একটু হাসলেন। প্রশ্ন করলাম, রামজোশীর স্ত্রীর খবর কি? 60 বললেন, সেরে গেছে। মনটা খুশি হলো। বললাম, কি ওষুধ দিয়েছিলেন? ডাক্তার মাথা নাড়লেন। ওষুধের নাম বলতে নেই। হায়োসায়ামাস। ডাক্তার চোখ বড় করলেন, কিন্তু হ্যাঁ না কিছুই বললেন না। ফেরার পথে ভাবলাম রামজোশীর সঙ্গে দেখা করে যাই। শ্রীযুক্ত ডিকে মারা যাবার পর আর ওদিকে যাইনি। সদর দরজায় বসে রামজোশীর স্ত্রী ডাল বাচ্ছিলেন। আমাকে দেখে লজ্জায় ব্যাকুল হয়ে বাড়ির মধ্যে চলে গেলেন এবং একটু পরেই রামজোশী এসে দোরের সামনে দাঁড়ালেন। আমি বললাম, কি যোশীজি, বাড়ির খবর ভালো তো?
রামজোশী আমার দিকে কটমট করে তাকিয়ে রূঢ় স্বরে বললেন, কে তুমি? তোমাকে আমি চিনি না। এই বলে দড়ম করে দোর বন্ধ করে দিলেন। লাঞ্ছিত মুখে বাড়ি ফিরতে ফিরতে ভাবতে লাগলেন, এটা কি লজ্জা? কিসের লজ্জা? আমি তো সবই জানি। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।